আসসালামু আলাইকুম। ইতালি ভেনিস থেকে কথা বলছি রাজু আহমেদ। আজকে যে জায়গাটাতে আসছে সেই জায়গাটার নাম হচ্ছে বাসানো দেল গ্রাফা। বাসানো দেল গ্রাফা ইতালির ভেনেতো অঞ্চলের একটি অন্যতম প্রাচীন শহর। এই শহরের ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্য এবং স্থানীয় গ্রাফা নামক মদের কারণে সুপরিচিত। এই শহরটি আল্পস পর্বতমালার পাদদেশ এবং ব্রেন্টা নামক নদীর তীরে অবস্থিত। এই শহরের মোট আয়তন ৪৭.০৬ বর্গ কিলোমিটার এবং ৪২,২৬২ জন স্থায়ী বাসিন্দা এই শহরে বসবাস করে। বাসানো দেল গ্রাফার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। প্রত্নতান্ত্রিক খননের সময় প্রাগৈতিহাসিক যুগে মানুষের বসবাসের উল্লেখ পাওয়া গেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে ক্যাটারেটো যুদ্ধের পরবর্তী সময়ে এই অঞ্চলটি যুদ্ধের সম্মুখভাগে পড়ে। সে সময় বোমার আতঙ্কে এই এলাকার স্থানীয় অনেক বাসিন্দা এলাকা থেকে পালিয়ে যায়, শহর ছেড়ে পালিয়ে যায়। যদিও অস্ট্রিয়ান এবং হাঙ্গেরিয়ান সৈন্যরা এই শহরে আক্রমণ করতে পারেনি, শহরের কাছাকাছি এসে চলে যায়। মধ্যযুগে এই শহরটি অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। রেনেসাঁর যুগে এই শহরে অনেক বিখ্যাত নির্মাণ শিল্পী এবং কারিগররা বসবাস করতেন। এদের মধ্যে জ্যাকব দ্য পন্টে উল্লেখযোগ্য এবং সেই সময় অনেক সংখ্যক সুন্দর স্থাপনা এবং প্রাসাদ নির্মাণ করা হয়। বাসানো দেল গ্রাফার অন্যতম ল্যান্ডমার্ক হল পন্তে দেলি আলিপিনি, যা আন্দ্রেয়া পাল্লাদিও ডিজাইন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে আবার পুনর্নির্মাণ করা হয়। 1928 সালে নিহত সৈন্যদের স্মরণে এই শহরের নামকরণ করা হয় বাসানো দেল গ্রাফা। বর্তমান সময়ে বাসানো দেল গ্রাফা একটি অতি জনপ্রিয় পর্যটক স্থান। এই শহরের ঐতিহাসিক স্থাপত্য, সৌন্দর্য এবং সুস্বাদু খাবারের জন্য এখানে প্রতিনিয়ত পর্যটকরা ভিড় করে থাকে। এর ইতিহাস এবং সৌন্দর্য উপভোগ করার জন্য ইউরোপের অন্যান্য দেশসহ বাংলাদেশি তথা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বা বিভিন্ন প্রান্ত থেকে অনেক দেশের পর্যটকরা এখানে ভিড় জমায়। যদি আমাদের কাছে এসে মনে হবে অতি সাধারণ একটি জায়গা, কিন্তু অনেকের কাছে এটি অনেক অসাধারণ একটি জায়গা। এখন এখান থেকে রওনা দিব, পরবর্তীতে দেখি শহরের দিকে যাব, শহরের সকল জায়গাগুলো দেখার চেষ্টা করব। আমরা সাধারণত সৌন্দর্য বলতে বুঝি সুন্দর ঝর্ণা থাকবে, অনেক পানি থাকবে বা সুন্দর সুন্দর বিল্ডিং থাকবে। আসলে ইউরোপের সৌন্দর্যটা একটু আলাদা। অর্থাৎ এখানে যে বিল্ডিংগুলো, ভবনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু ভবন নিচু, কিছু ভবন উঁচু। পাহাড়ের মতো অনেকটা যেভাবে ভূমিগুলো ছিল সেভাবে বাড়িগুলো তৈরি করা, কোনো জায়গা কেটে সমান করে বা কোনোটা ভরাট করে উঁচু নিচু সমান করে বিল্ডিং তৈরি করা হয় নাই। এবং এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে আজ থেকে আরও 200 বছর 250 বছর পূর্বে। সেই সময় যে আর্কিটেক্টে তৈরি হয়েছিল এগুলো এখনও সেভাবে আছে, এখনও সেগুলো বিদ্যমান। আর এটাই হলো এখানে সৌন্দর্য। কোনো ভবন একটা থেকে আরেকটা উঁচু, 2 তলা 3 তলা বা তারও অধিক বেশি উঁচু নিচু। আর এই সৌন্দর্যটাই মানুষকে আকর্ষিত করে। যদিও আমরা জানি যে এখানে বাসানো দেল গ্রাফা অনেক সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত, কিন্তু এই খাবারগুলো আসলে আমাদের জন্য কতটা প্রিপেয়ার সেটা জানি না। কারণ এখানে হালাল হারামের অনেকটা বিষয় আছে। কারণ এখানে তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ না, এখানে যারা আসে ইউরোপিয়ান বা অমুসলিমগুলো। আর সেই হালাল খাবারের খোঁজের জন্য অনেকটা হাঁটতে হাঁটতে অবশেষে একটা ইস্তাম্বুল কাবাব পেয়েছি, যেটা তুরস্কের কাবাব অ্যান্ড পিৎজা পাওয়া যায়। এখান থেকে দুপুরে খাওয়াটা শেষ করে নেব। এখানে মূল্য তালিকা দেওয়া আছে কাবাব, পিৎজা এবং যে সকল আইটেমগুলো এখানে পাওয়া যায়। পিৎজা মেনু চুজ করেছি, যেটার দাম এখানে দেওয়া আছে 21 ইউরো, যা বাংলা টাকার সমপরিমাণ 3000 টাকার মতো। আর প্রত্যেকটা দোকানে, যদিও হালাল দোকান, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মদের সমারোহ, অনেক ধরনের মদ। কারণ এখানে তো সব ধরনের কাস্টমার আসে, হালালও আছে, মদের আইটেমও আছে। পূর্ববর্তী ইস্তাম্বুল কাবাব যে সকল জায়গাগুলিতে খাওয়ার অভিজ্ঞতা আছে সেই তুলনায় আমরা সচরাচর যেখানে দেখি ট্যুরিস্ট পয়েন্টগুলিতে খাবারের মান এতটা ভালো হয় না। কারণ এখানে ট্যুরিস্ট মানে কি, একবার আসে, 2বার আসে, পরে তো আর আসে না। খাবারের মান ভালো হোক খারাপ হোক, ট্যুরিস্টরা খাবে বিপদে পড়ে। সেই হিসাবে খাবারের মানগুলো তেমনটা ভালো পাওয়া যায় না। তো সেই হিসাবে আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো খাবার, অনেক টেস্ট আছে, সুস্বাদু আছে। পরবর্তী সময়েও এসে খাওয়ার মতো। ইতালির রাস্তায় শহর বা গ্রামে যেখানে ঘুরবেন 100 বছর, 200 বছর বা 300 বছরের অধিক সময়ের ভবনগুলো দেখা যায়, যে ভবনগুলো পুরাতন হয়ে গেছে, কিন্তু এগুলোকে পরিত্যক্ত না করে আবার তারা পুনর্নির্মাণ করে, ঐতিহ্যকে আধুনিকভাবে তারা ধারণ করে।
যে জিনিসগুলো বাংলাদেশে খুবই বিরল। ইউরোপের রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন এত সময় পূর্বের, এত আগের ভবন, রাস্তাঘাট সব কিছুই এখানে বিদ্যমান আছে। এই দেশের এই ভবনগুলো বা রাস্তাঘাট বা রাস্তার জায়গাগুলো কেউ এখানে দখল করে না। কারো কোনো নেতার ছবি দেওয়া নেই, কোনো মন্ত্রীর পোস্টার লাগানো নেই। প্রত্যেকটা জায়গায় সেটা নতুন ভবন হোক, নতুন ভবন তো খুবই কম পাওয়া যায় যেটা পুনর্নির্মাণ করা হয় বা মেরামত করে নতুন করা হয়। সব জায়গাগুলো একই রকমভাবে গোছানো, একই রকমভাবে তৈরি করা। একটার সঙ্গে আরেকটার খুব একটা পার্থক্য দেখা যায় না। কিছু কিছু নির্দিষ্ট স্থান থাকে, যেমন বড় বড় সিটি আছে, রোমা, মিলানো, সেখানে ভবনগুলো বা ঐতিহ্যবাহী স্থানগুলো, প্লেসগুলো আরও আধুনিকভাবে তৈরি করা ছিল, আরও বড় স্পেস নিয়ে তৈরি করা ছিল। এর বাইরে যে ভবন, রাস্তাঘাট সব কিছুই অনেকটা সিমিলার, একই রকম দেখা যায়, খুব একটা পার্থক্য দেখা যায় না। আর এই কারণেই ইউরোপের বা ইতালির এক স্থানের মানুষগুলো, এক এলাকার মানুষগুলো আরেক এলাকায় দেখতে যায়, ওই এলাকার মানুষগুলো আবার এই এলাকা দেখতে আসে। ইউরোপের রাস্তায় ঘোরার জন্য যেখানে যাবেন সেখানে দেখবেন অনেক মানুষ, পর্যটক, বিশেষ করে বেশিরভাগই পর্যটকগুলো থাকে, স্থানীয় লোকজনগুলো আসলে কমই থাকে। কিন্তু প্রত্যেকটা জায়গায় এত মানুষ, বিভিন্ন দেশের বিভিন্ন স্বজাতে বিভিন্ন মানুষ দেখতে পাবেন। কেউ রেস্টুরেন্টে খাচ্ছে, কেউ বারে খাচ্ছে, কিন্তু এত মানুষের মধ্য থেকেও কোথাও দেখবেন না কোনো বাদাম বা কোনো ফাস্টফুড বা কোনো কিছু দোকান এক্সট্রা বাইরে আছে। আর এই কারণেই রাস্তা বা পরিবেশ সব কিছু সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আছে। প্রত্যেকটা জায়গায় কিছু দূরে দূরে এরকম পানির স্থানগুলো পাওয়া যায়, যেখান থেকে পরিশোধিত বা খাবার উপযোগী বিশুদ্ধ পানি পাওয়া যায়। বাসানো দেল গ্রাফার মূল সৌন্দর্য বা সংস্কৃতি বা ঐতিহ্য, মূল স্থাপত্যর মধ্যে অন্যতম একটি হলো এই কাঠের ব্রিজটি, যেটা তৈরি হয়েছিল আরও 300 বছর পূর্বে। একটি কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল এবং সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে সেটা পুনর্নির্মাণ করা হয়। বাসানো দেল গ্রাফা অন্যতম নিদর্শন এবং সুন্দর স্থাপনাগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই কাঠের ব্রিজটি, যেটি তৈরি হয়েছিল আরও 300 বছর পূর্বে। এবং কাঠ দিয়ে তৈরি যে এত সুন্দর স্থাপনা তৈরি করা সম্ভব, আসলে এটা না দেখলে বোঝা খুবই অসম্ভব। যেটা সৌন্দর্য এখনও মানুষকে সম্মোহিত করে যে এত বছর পরেও এটা এখনও অক্ষতভাবে কীভাবে টিকে আছে। ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আল্পস পর্বতমালা, যেটা পাদদেশেই বাসানো দেল গ্রাফা অবস্থিত। উপরে যে বসস্থানগুলো আছে বা যারা বসবাস করতেছে স্থায়ীভাবে, তারাও যে সুবিধাগুলো পেয়ে থাকে আমাদের সমতল ভূমিতে আমরা যারা বসবাস করি সেই একই সুবিধাগুলো পেয়ে থাকে। দেশে যেমন প্রত্যেকটা টুরিস্ট পয়েন্টে বিভিন্ন সুন্দর জিনিসপত্র বিক্রি করার জন্য যে দোকানগুলি পাওয়া যায়, ঠিক সেম একই ধরনের দোকান বলেন এখানেও পাওয়া যাবে, যেখানে অনেক সুন্দর সুন্দর শোপিস বা ঘরে সাজিয়ে রাখা জিনিসপত্র পাওয়া যায়। প্রত্যেকটা স্থানে গেলে সেই দেশের ঐতিহ্য বা স্থানীয় ঐতিহ্য সব কিছু মিলিয়ে জিনিসপত্র বিক্রি করে এবং সেখান থেকে পর্যটকরা অনেক কিছু নিয়ে থাকে। তাহলে সৌন্দর্য শুধুমাত্র দেখা বা স্থানের সৌন্দর্য থেকে অন্যতম আরেকটি সৌন্দর্য, যেটা হলো রাস্তা। কোনোটি রাস্তা দেখবেন যে পাথরের তৈরি, কোনোটি ইট দিয়ে তৈরি, কিন্তু দেখতে অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা অন্যতম একটি সৌন্দর্য বহন করে। এই রাস্তাটি একটি গলি বলতে পারেন, যেটা বাংলাদেশে আমরা গলি বা মহল্লার রাস্তা বলি। সেই রাস্তাতেও প্রত্যেকটা ট্রাফিক আইন মেনে, যেমন ব্যারিকেড দেওয়া, হাঁটার জায়গা আলাদা করা, গাড়ি যাওয়ার জন্য আলাদা করা, না আছে কোনো ময়লা, না আছে কোনো যানজট, সব কিছুই যেন গোছানো একটি জায়গা। বাসানো দেল গ্রাফার ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে অন্যতম স্থাপনা একটি হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এক বাক্যে বলতে গেলে সেটা চার্চ বা গির্জা বাংলায়, আর এদেশীয় ভাষায় বলে হলো ওশারে স্তম্ভ। ওশারে স্তম্ভ বলতে গেলে শুধু চার্চ বা গির্জাকে বোঝানো হয় না। এখান থেকে একটা সময় ছিল ধর্মীয় বিষয় নিয়ে মানুষ পড়াশোনা করতে পারত, এখন সেটা বন্ধ আছে। আর এই কারণে শুধু টেম্পো হিসাবে ইউজ করা হয়। টেম্পো অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল, অর্থাৎ 1915 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় এই এলাকায়, স্থানীয় এলাকা অর্থাৎ বাসানো দেল গ্রাফার যে সকল সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করে এবং 5406 জন সৈন্য নিহত হয় এবং নিহতদের লাশ এখানে পড়ে থাকে। পরবর্তী সময়ে তাদের স্মৃতিস্তম্ভ সংরক্ষণের জন্য, তাদের অস্থি অর্থাৎ হাড় সংরক্ষণের জন্য এই টেম্পোটি ইউজ করা হয়, সেখানে সংরক্ষণ করা হয় এবং এই
5406 জন যারা সৈন্য মৃত্যুবরণ করে তাদের সফলতার পুরস্কার স্বরূপ তাদেরকে পদক দেওয়া হয়। এদের মধ্যে পদকগুলির মধ্যে রয়েছে 4টি স্বর্ণ পদক, 147টি রয়েছে রৌপ্য পদক এবং 86টি রয়েছে ব্রোঞ্জ পদক। এই সকল পদক এবং নিহত সৈন্যদের স্মৃতি স্তম্ভ সংরক্ষণ হিসাবে এই ওশারি স্তম্ভটি ব্যবহার করা হয়। দেখতে যদিও সাধারণত এটা চার্চ বা গির্জার মতো মনে হলেও এই স্থাপনাটি ওশারীয় স্তম্ভ হিসাবে এই এলাকার ইতিহাস সংস্কৃতিকে সংরক্ষণের জন্য অন্যতম জায়গা হিসেবে ব্যবহৃত করে এবং এই জায়গাটি দেখার জন্য ইউরোপের বিভিন্ন দেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিশ্বযুদ্ধের ইতিহাস এবং সৈন্যদের অংশগ্রহণের যে সঠিক ইতিহাসটা জানার জন্য এখানে তারা আসে। যে বর্তমান সময়ে আসলে ইচ্ছা ছিল ভিতরে প্রবেশ করে দেখানোর জন্য, কিন্তু নির্মাণাধীন থাকার কারণে দেখতে পাচ্ছেন যে ভবনের সামনে দিয়ে কিছু ব্যানার বা সাইনবোর্ড দেওয়া আছে, অর্থাৎ এই ভবনটি এখন পুনর্নির্মাণ বা কিছু সংস্কার কাজ করা হয়, সেই জন্য বন্ধ আছে, এখন ভিতরে প্রবেশ নিষেধ। যদি পরবর্তী কোনো সংখ্যার চেষ্টা করব বিশ্বযুদ্ধের ইতিহাসগুলো, কিন্তু এই মুহূর্তে এটা দেখা সম্ভব না। আজকের ভ্রমণের বাসনদীল গ্রাফার স্থানের সর্বশেষ লোকেশন এটা। এখান থেকে আজকে আমরা এই ভিডিওর সমাপ্তি নিব এবং এখান থেকে আমরা রওনা দিব। এই ভিডিওটি দেখতে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।